আজ পঞ্চমী। আমার ঘরের বাইরে দুয়ারে দুপুরে আমি খাওয়া দাওয়া করে বসে আছি। শরৎ মেঘের অপূর্ব খেলা দেখছি আর ভাবছি মেঘগুলো কোন দেশ থেকে আসে আর কোন দেশেতে যায়। সূর্যের আভায় চারিদিক ঝকঝক করছে আর গাছপালার থেকে সবুজ ঠিকরে পড়ছে আর এক উদাস করা হাওয়া দিচ্ছে। উদাস হাওয়ায় আমার মনের ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। উপরান্ত থেকে কথা ভেসে আছে, ম্যাডাম আপনার পরশু বর্ধমানের জেলার অযোধ্যা গ্রামে প্রোগ্রাম আছে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে বলেই ফোনটা রেখে দিলাম। আমার মনটা আজ সকাল থেকেই খুব ভীষণভাবে মনে পড়ছে জনমানবহীন ঘন কালো রাতের কথা, রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে আসার কথা। যখন বাড়ি ছেড়ে চলে আসি তখন গ্রামের লোকেরা বলে আমি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছি। আমাকে দেখে উনি নাকি কেউ কখনো বুঝতেই পারিনি আমি এমনভাবে বংশের মুখ, বাবা মায়ের মুখ ডোবাতে পারি। তলে তলে কত দূর এগিয়েছি। এইসব কথা চলেছে পাড়ার মহিলা মহল থেকে বাজারের চায়ের দোকান সমস্ত জায়গায়। বাড়ি থেকে স্থানীয় চ্যানেল, জেলার কাগজ, পুলিশ স্টেশন সমস্ত জায়গায় নিখোঁজ ডায়েরি করেও কোনো লাভ হয়নি। কারণ যে ইচ্ছে করে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি সেই দিন আমার ভালোবাসার টানেই বাড়ি ছেড়েছিলাম, অপূর্ণ ভালোবাসার পূর্ণতা লাভের আশায়। আমি আমার স্বপ্ন পূরণের তাগিদে বাড়ি ছাড়ি। মধ্যবিত্ত পরিবারের অমন স্বপ্ন দেখতে নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমন কত স্বপ্ন ভাঙে। স্বপ্ন ভাঙাটা সেরকম গুরুতর বিষয় না। বাড়ির লোককে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কোনো কাজ হয়নি। অগত্য নিজের স্বপ্ন পূরণ করতে বাড়ি ছাড়া। আমার স্বপ্নের বীজ বপন হয়েছিল আমার বন্ধুর মামাতো দিদির কাছ থেকে। ওদের বাড়িতে গিয়ে ওর দিদির সাথে আমার পরিচয় হয়েছিল। ওর দিদির কাছ থেকে ওর দিদির প্রফেশনের কথা শুনে আমার ভীষণ ইন্টারেস্ট জেগেছিল। আর আমি ওই কাজটা কখন ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। আমি যখন কলেজে পড়তাম তখন বর্ধমানের টিউশন ব্যাচে ইতির সাথে আমার পরিচয় হয় আর সেখান থেকেই হয় বন্ধুত্ব। আমি আর আমার এক ছোটোবেলার বান্ধবী বর্ধমান পড়তে যেতাম। আমি বাড়ি ছেড়ে চলে আসার পর আমার বিষয়ের ওই কথাগুলো আমায় ইতিই জানিয়েছিল। ইতিকে আমার বান্ধবী আমার বিষয়ে কথাগুলো বলে। আমার বাড়ি ছাড়ার কথাটা ইতি ছাড়া কেউ জানতো না, কারণ আমি বাড়ি ছেড়ে ইতির দিদির কাছেই যাই ইতির মারফত। আমি চাইনি আমার জন্য কেউ বিপদে পড়ুক বা কেউ দোষী হোক। সেই রাতের কথা ভাবলে আমার গায়ে এখনো কাঁটা দিয়ে ওঠে। যতটা সহজে কথাগুলো বলছি, বাড়ি ছাড়াটা অতটাও সহজ ছিল না আমার কাছে। পরিচিত জায়গা, কাছের মানুষদের ছাড়া কি অতই সহজ? তাও আমি বাড়ি ছাড়ি আমার নিজের একটা পরিচয় বানাবো বলে, স্বাধীনভাবে বাঁচবো বলে। ইতির দিদি ডিজে বাজায় আর শেখায়ও। এই ডিজে হওয়ার জন্যই আমার বাড়ি ছাড়া। আমি বাড়িতে যখন বলি আমি পড়া শেষ করে পরবর্তীকালে ডিজে হতে চাই, তখন কেউ আমার কথা শোনেইনি। সবাই বলেছিল ভদ্রবাড়ির মেয়েরা এসব কাজ করে না, তাছাড়া এটা ছেলেদের কাজ আর রাতের কাজ করা যাবে না। আমি নিজের স্বপ্নটা চোখের সামনে ভেঙে যেতে দেখতে পারিনি। ইতির দিদি আমায় বিনা পারিশ্রমিকেই ডিজে শিখিয়েছিল। আমি ইতির দিদি মানে শ্বেতাদির কাছে আজীবন ঋণী। আমি আর যা ওই শ্বেতাদির জন্যই। শ্বেতাদি যদি আমায় থাকা খাওয়ার জায়গা না দিত তাহলে আমি কখনোই আজকে ডিজে লিজা হয়ে উঠতে পারতাম না।
প্রথমে খাওয়ার খরচ সেটাদি দিলেও পরে আমি একটা কোম্পানিতে 10,000 টাকার কাজ পেয়েছিলাম, ওই থেকেই আমার চলে যেত। আমি কয়েক বছর সেটাদের সাথে ডিজে শিখি, তারপর ছোট ছোট শো করতাম। আস্তে আস্তে বড় বড় শো পাই। এখন আমার নাম যশ, টাকা পয়সা পরিচিত হয়েছে। যে গ্রাম্য মেয়েটাকে গুটি কয়েক লোকের বাইরে কেউ চিনত না, আজ তাকে অনেক মানুষই চেনে। আমি অনেক সংগ্রাম করে নিজের জায়গাটা তৈরি করেছি। যে কাজটা এদেশে বেশি ছেলেরাই করে, সেখানে একটা মেয়ে হয়ে কাজ করাটা খুব কঠিন ছিল। সেই সময় হাতে গুনে লেডি ডিজে বলে দেওয়া হতো। এখন তাও অনেক মেয়ে এই কাজ করে। এখন আমার নিজের একটা টিম আছে। আমি এখন শো বেশি করি না, বছরে 4-5টা করি। আমার পছন্দের শো হলে একমাত্রই করি। এখন আমি একটা ডিজে শেখানোর স্কুল খুলেছি, সেটা নিয়েই আমি ব্যস্ত থাকি। আমার হাত ধরেই কত কত ছেলে মেয়ে তাদের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছে। এটা আমার জীবনে আরও বড় পাওয়া। তার মধ্যে ওই বর্ধমান জেলার শ্বশুর টাটা আমার ভীষণভাবে করার ইচ্ছা। তাই আমি নিজে করব শোটা। আমি খুব এক্সাইটেড শোটার জন্য। আমার কাছে যখন শোয়ের অফারটা আসে, আমি তখন চমকে উঠেছিলাম। শোটা করব নাই ভেবেছিলাম, কিন্তু আবার লোককেও সামলাতে পারিনি সেদিন। দেখতে দেখতে অষ্টমীর দুপুর এসে উপস্থিত। আজ আমার শো। টেনশনও হচ্ছে, সঙ্গে ভয়। অনেকদিন পর স্টেজে অনেক মানুষের সামনে শো করব। আমি সাজতে বসলাম আয়নার সামনে। আমি আজ একটা সাদা লিলেন শাড়ি পরেছি, সাথে গাঢ় সবুজ ব্লাউজ, কানে সিলভার কালারের ঝোলা দুল, কপালে কালো টিপ, আর চুলটা ছাড়া। ব্যাস এইটুকু। সাদা শাড়ি পরার কারণ সাদাটা আমার প্রিয় রং আর শান্তির প্রতীকও বটে। এই প্রথমবার অনুষ্ঠানে আমি শাড়ি পরে যাচ্ছি। শাড়ি আমার পছন্দের পোশাক, আর আমি আমার জীবনের বিশেষ দিনগুলোতেই শাড়ি পরি। এই দিনটাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। যেদিন সে লোভটা সামলাতে পারিনি, সেটা হলো নিজের জায়গা, নিজের পরিচিত লোকজন দেখার লোভ। নিজের গ্রামটা দেখার লোভেই আমি শোটা করতে রাজি হয়ে যাই। আমি এখন অহনা মিত্র থেকে ডিজে লিজা হয়েছি। নিজেকে আত্মগোপন করার জন্যই লিজা নামটা নিয়েছিলাম। এখন আমি কল্যাণীবাসী। আজ আমি নিজেকে এক প্রকার আত্মপ্রকাশ করব বলেই গ্রামে শো করতে যাচ্ছি। গত বছর বাড়ির লোক, পরিচিত লোকদের সাথে কোনো যোগাযোগ নেই। ঘরের কড়া নাড়ার আওয়াজ। একজন এসে বলে, দিদি বিকেল 4টে বেজে গেছে, এখন রওনা না দিলে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি রেডি। জানালা দরজা বন্ধ করে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম আমার টিম নিয়ে। আজ আমার প্রথম দিন শো করতে যাওয়া। টেনশন, ভয়, আনন্দ সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি লাগছে। গাড়ি নিজের গতিতে এগোতে থাকে, সঙ্গে পাল্লা দিয়ে আমার টেনশনও বাড়ে। 3 ঘন্টার রাস্তা পার হয়ে গাড়ি আমার সেই ভীষণ পরিচিত রাস্তাটা এসেছে। ড্রাইভার একজনকে রাস্তাটা জিজ্ঞাসা করছিল। আমি বললাম, আমি বলে দিচ্ছি। সবাই শুনে একটু হকচকিয়ে যায়। আমার দেখানো রাস্তা দিয়ে গাড়ি এসে থামলো আমাদের বারোয়ারি তলার কাছে। আমি গাড়িতেই বসে আছি। আমাকে আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল, কিন্তু আমি বলি আমি গাড়িতে বেশ আছি। সমস্ত রেডি হয়ে গেলে আমায় ডাকবে। কিছুক্ষণ পর আমার ম্যানেজার এসে বলে, ম্যাম সমস্ত তৈরি। আমি স্টেজের পিছন দিক দিয়ে স্টেজে উঠি। স্টেজের সমস্ত লাইট অফ, শুধু একটা হালকা নীল আলো জ্বলছে, সাথে সাদা ধোয়ার কুণ্ডলী। সাধারণত এইভাবে ডিজে শোতে সাজানো হয়। শো আরম্ভ হলো, সামনে দাঁড়িয়ে অনেক দর্শক কেবল মিউজিকের অপেক্ষায়। শো আরম্ভ কিছুক্ষণ পর থেকে শুরু হলো ভিন্ন ভিন্ন নাচের ভঙ্গি। টানা 2 ঘন্টা শো চলল। শো যত এগোলো নাচের তালেও বাড়ল।
অবশেষে শো শেষ। খুব ভালোভাবে শোটা হলো। চারিদিক থেকে হাততালি, চিৎকার আর কিছুক্ষণের আবদার। অবশেষে স্টেজের লাইট জ্বলল। সবাই আমার দিকে তাকিয়ে, দেখে মনে হচ্ছে কেউ ভুল দেখছে, কেউ কেউ চিনতে পারছে না, কেউ কেউ চিনতে পারছে। আমায় দেখে এক প্রকার সবাই চমকে ওঠে। আমার আসার খবর আমার বাড়িতে চলে গেছে। বাড়ি থেকেই অনেকেই আসে, তারাও আমাকে দেখে চমকে ওঠে। আমায় বাড়ি যাওয়ার জন্য খুব জোর করতে থাকে। আজ যেন সকলের মনের সব গ্লানি দূর হয়ে গেছে। সবার জোরাজোরিতে আমি বাড়ি গেলাম। আমার টিম নেই। টিমের সবাই জানলো আমার আসার আসল উদ্দেশ্য। যারা একদিন আমায় নিয়ে অনেক সমালোচনা করেছিল, তারা আজ আমার প্রশংসায় পঞ্চমুখ। সবাই যেন আজ সবটা জেনে মনে মনে একটু অনুশোচনা করছে। আমার টিম ফিরে গেল। আমি এবারে দশমীটা এখানেই কাটাবো। দেখতে দেখতে দশমীর বিষাদের সুর ভেসে উঠল। সকলের মন খারাপ। দুপুর থেকেই বরণডালা সাজানো শুরু হলো। পাড়ার সকল মেয়ে বউরা লাল পাড় সাদা শাড়িতে সেজেছে। বিবাহিত মহিলাদের কপালে জলজল করছে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, হাতে লাল সাদা শাঁখা পলা। আজ যেন সবাই সাক্ষাৎ মা দুর্গা। বেলা বাড়ার সাথে সাথেই বাল্য শাকের আওয়াজ, উলুধ্বনি, ঢাক্কা সুরের আওয়াজে মুখরিত হয়ে উঠল প্যান্ডেল। একে একে সকলের বরণ, শেষে সিঁদুর খেলা। নারী পুরুষ নির্বিশেষে সকলেই মেতে উঠল সিঁদুর খেলায়। সকলের মুখ ভর্তি লাল সিঁদুর। বিবাহিত নারীরা একে অন্যের সিঁথিতে নোয়ায় সিঁদুর দিচ্ছে। চারিদিকে ধুনোর গন্ধ, সকল আওয়াজকে পাশ কাটিয়ে আমি চললাম আমার সেই ভালোবাসার জায়গাটায়। দুধারে ধান ক্ষেত, সবে ধানে পাকা রং ধরেছে। মাঝ বরাবর লাল কাকুরে পথ চলে গেছে আঁকা বাঁকা হয়ে। আমি যেতে যেতেই অনেকটা পথ এসে দেখি আজও আমার অপেক্ষায় দাঁড়িয়ে আমার সবচেয়ে প্রিয় সাথী। মাঠের মাঝে একটা ছোট্ট পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বটবৃক্ষ। সেটি এখন অত্যন্ত বড় হয়ে গিয়েছে। একা, একদম একা, আর কোনো গাছ নেই আশেপাশে, ঠিক যেন আমার মতো। পুকুরের পাড়ে বিছানা, মোটা ঘাসের নরম সবুজ চাদর, তার উপর আমি শুয়ে পড়ি। এখানে আমার কত স্মৃতি আছে। অর্জুনের সাথে প্রথম দেখা, প্রথম বন্ধুত্ব, প্রথম ভালোবাসার কথা, প্রথম প্রতিশ্রুতি। চোখের কোল ছিপিয়ে জল পড়ছে। 6 বছর আগে এখানেই অর্জুনের সাথে শেষ দেখা। তারপরেই আমি নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরে বছর না ঘুরতেই আমার খোঁজ জেনে যায় অর্জুন। তারপর থেকেই একদম গোপনে আমায় মানসিকভাবে সাহায্য করেছে আমার স্বপ্ন পূরণ। আজ আমার অজ্ঞাতবাস শেষ, তাই আমার মনের মানুষের সাথে আজই হবে দেখা। কারণ আমি বলেছিলাম আমি ওর কাছে ডিজে লিজা না, অহনা হয়ে ফিরব সেই আগের মতো। হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়ে একজনের হাতের স্পর্শে আমার মাথার পিছনে এসে বসেছে। আস্তে আস্তে আমার মাথাটা ওর কোলে তুলে নেয়। অর্জুন, আমার এত বছর পর এখানে আবার দেখা, আমাদের প্রিয় জায়গায়। ও আমার কপালে একটা চুমু খেয়ে আমার হাতটা শক্ত করে ধরে। এবার আমার জীবনের নতুন কাহিনী শুরু হবে।